শ্রদ্ধা রেখে তার প্রতি বলছি যে তিনি 6 বার বহিষ্কৃত হয়েছেন বিএনপি থেকে, এবং তিনি নিজে বহুবার কনফ্লিক্টিং স্টেটমেন্ট দিয়েছেন, বিশেষ করে জামাতকে নিয়ে। এই সর্বশেষ যে আন্দোলন হয়েছে, এই জাতির দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, কেউ বলে স্বাধীনতা রক্ষা, কেউ বলে যে এটি আমাদেরকে নতুন করে জীবন দিয়েছে এই 18 কোটি মানুষকে। এমন একটি বিপ্লবেও তিনি, এই যারা বিপ্লবী ছিল, যে যারা নতুন জেনজি যারা ছিল, এই নতুন প্রজন্মকে তিনি রাজাকার বলেছেন, রাজাকারের ছেলে পেলে বলেছেন, এবং এই ব্যাপারগুলো স্পষ্ট। এবং আজকে তিনি বলছেন এই রাজাকারদের মধ্যে আলবদর, আল শামস এবং যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অর্থাৎ তিনি আবার এই রাজাকারের তত্ত্বাবধানে, তাদের সুপারভিশনে যে যারা ফাইটিং ফ্র্যাকশন ছিল তাদের বিষয়েও কথা বলেছেন। আমার কাছে আশ্চর্য লাগে যে মেজর আখতারুজ্জামানের এই 70 ঊর্ধ্ব বয়সে তিনি, আমি ভেবেছিলাম উনি যখন হেডলাইন আসলো আমি ভাবছিলাম স্যার বোধহয় বিদায় নেবেন, যে উনি বোধহয় বলবেন যে আমি আর ভালো লাগে না, ফেড আপ, আমি এখন আপসেট, আমি একটু বিদায় নিতে চাচ্ছি, এবার রেস্ট করতে চাচ্ছি বা রিটায়ার করতে চাচ্ছি। বাট রাজনীতিতে বোধহয় রিটায়ারমেন্ট নাই, সেটি প্রমাণ করে যে কিছু কিছু ক্যান্ডিডেটকে, যে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারা হাঁটতেও পারে না। তো আমি তাদের প্রতিও শ্রদ্ধা রেখে বলছি যে রাজনীতিতে বোধহয় রিটায়ারমেন্ট নাই, এখানে এনার্জি শুধু বাড়ে, এবং এনার্জি যখন এই নমিনেশনের সময়টা আসে তখন এনার্জি আরো বাড়ে। তো সেই প্রেক্ষাপটে তিনি আরেকটি দলে গেছেন, সেই জন্য জামাতে যাওয়াটা ছিল এই জাতির জন্য, এবং এই যারা মুক্তিযুদ্ধ দেখেছে, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমার বয়স তখন 8 বছর, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা। আমি স্যারের প্রতি প্রথম 3টি কারণে ওনাকে আমি ছোটবেলা থেকে ফলো করি। প্রথম হলো তিনি মুক্তিযোদ্ধা, দ্বিতীয় তিনি সেনাবাহিনীর অফিসার, তৃতীয় তিনি জিয়া রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দলটাতে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আর চতুর্থত তিনি আমার এলাকার লোক, এই পাশের থানা, এই ছাইউরাইলে, স্যারের বাড়িতে ছাইউরাইলে আমার বাড়িতে আসে, আমার বাড়িতে ছাইউরাইলে ওনার বাড়িতে যায়। সো কটিয়াদি এবং কেন্দ্র খুব একটা দূরে না, এই কাছে আশেপাশে, শ্বাস প্রশ্বাস শোনা যায়। তো আমার এই 4টি কারণে স্যারের প্রতি আমার একটা মোহ ছিল, এবং ওনার সাথে আমার 2-একটা টক শো হয়েছে, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্য আমি জানি না। বাট আজকে আমার বলতে হচ্ছে যে স্যার, আপনি যদি বিদায় নিতেন, সবিনয়ে যদি বিদায় নিতেন জাতি, এবং বিশেষ করে আমি আপনাকে স্যালিউট দিতাম। বাট আজকে আমার কাছে ভালো লাগছে না, কারণ আপনি যতগুলো স্টেটমেন্ট রেখেছেন সব কনফ্লিক্টিং, এবং আপনি যা বলছেন আপনার বক্তব্যের মাঝে কনফ্লিক্টিং স্টেটমেন্ট আসতেছে, এবং কালকেই যদি আপনাকে ডাকে, তাও প্রধানমন্ত্রীর পোস্টটা দিয়ে তারপরে আপনি চলে আসবেন, তাহলে আদর্শগত দিকের যে বক্তব্যগুলো, আপনি যে আদর্শের কথা বলেছেন, আইডিওলজির কথা বলেছেন, একটা দল, এটাকে আবার আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের একটা শক্তিশালী দল ছিল, এই সবকিছু কনফ্লিক্টিং, সিরিয়াসলি কনফ্লিক্টিং। সুতরাং আমি মনে করি যে আপনার অবস্থান, আপনার পরিচয়, এখনো আপনি জাতীয়তাবাদী দলে জিয়ার আদর্শে আপনি উদ্বুদ্ধ হয়ে দেশকে সেবা করেছেন, আপনিও পেয়েছেন, আপনি সম্মান পেয়েছেন, আপনি অনেক অনেক মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন। বেনিনের যে যে ডেড বডি গুলো আসছিল সেদিন আপনি অনেক কথা বলেছেন, আগের দিন আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি সেই স্টেটমেন্ট পরে আমি অবাক। কিন্তু আপনি যা বলছেন সবই হলো আপনার তার প্রতি ভালো লাগা মন্দ লাগা ব্যক্তিগতভাবে, কিন্তু তিনি যে বাস্তবতায় বর্তমানে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন, যে যুক্তিগুলি দিয়েছেন, সেগুলির কোনো খণ্ডনের কোনো সুযোগ রয়েছে কিনা, যদি 1-2 লাইনে শেষ করেন। খণ্ডনের তিনি প্রথম যে বিষয়টা স্টেটমেন্টটা দিয়েছেন, এই দলটার আদর্শ বাংলাদেশ কি, জামায়াতে ইসলাম বাংলাদেশ, তো এটা বাংলাদেশ হয়ে যায় নাই, বাংলাদেশ সবাই লাগাবে পার্টির নামে, এটা লাগাতেই পারবে আগে পিছনে। বাংলাদেশের যে হার্ডকোর পিপল, লক্ষ কোটি মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে আছে, সেই চেতনা আছে। এটার কারণটা হলো যারা চেতনাকে বিক্রি করেছে তারা পালায় যেতে হয়েছে, আর বাকি 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এবং এটা পরপরই যে কাজটা জামাতে ইসলাম করেছে, যে আওয়ামী লীগকে মাফ করে দিলাম, এটা তো হয় না, তারপরে স্টেটমেন্ট দিচ্ছে সেনাবাহিনী এবং জামাতে ইসলাম হলো দেশপ্রেমিক, এইটাও কিন্তু কনফ্লিক্টিং স্টেটমেন্ট ছিল, এবং জামাতের আমির এইখানে দারুণভাবে সমালোচিত হয়েছে। তৃতীয় বিষয়টা হলো যে তারা কৃষ্ণ নন্দীকে এনে বলছে, নমিনেশন দিয়ে বলছে, কৃষ্ণ নন্দী এসে বলছে যে হরি কৃষ্ণ হরে রাম, হরে হরে বল, হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লাকে টাইনা তোল। এই যে এইসব ব্যাপার, দিজ আর অল কনফ্লিক্টিং। জামাত ইসলাম বেসিক্যালি ইসলাম নামটাকে তারা ব্যবহার করেছে, শুধু তাই না, তাদের লেবাস, কাজ, কর্ম সবকিছু যা বলছে সেখানে ইসলামিক চিন্তা চেতনার কথা বলছে, কোনো সন্দেহ নাই। বাট এখানে হিন্দু একজন ভদ্রলোকে, আমি হিন্দুদের প্রতি আন্ডারমাইন করে বলছি না, আমি বলছি যে রাজনৈতিক দল। ওকে ফাইন, আচ্ছা, তারপরে সে বিষয় সবচেয়ে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা, যারা জামাত, যেখানে বিষয়টা আপনি দেখেন যে আমাদের ধর্মীয় চিন্তা চেতনা ভাব সবকিছু এর স্বাতন্ত্র বোধ আছে, ইসলামিক বোধ আছে, এরা যে ইয়েতে পূজায় দাঁড়ায় গীতা পাঠ একদম মানে তোলপাড় করে দিয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো কনফ্লিক্টিং। আপনি নামাজ পড়বেন তাই বলি কি আপনি কি উলুদুনি দিবেন? এটা তো হয় না, ওরা এসে নামাজ পড়ে না তো। সুতরাং এই ধরনের কতগুলো কাজে এই আমার বিশ্বাস ওই সময় মেজর আক্তার নিশ্চয়ই বলছে যে জামাতের কাজ দেখো,
তো আজকে এই দলটাতে উনি যে যে অ্যাচিভমেন্টটুকু ওইটুকু করেছেন যে আপনি আজকে আলোচনা করছেন, আমি আলোচনা করছি, স্যারের যে পার্সোনাল প্রমোশন যেটা এটা হচ্ছে, বাট আদর্শগত দিক থেকে মেজর আক্তারের যে স্ট্যান্ড পয়েন্ট, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জাতীয়তাবাদী শক্তির সাথে কাজ করেছেন, জিয়ার আদর্শ নিয়ে কাজ করেছেন, ম্যাডাম খালেদা জিয়ার একজন ফাইটার, ফ্রন্ট ফাইটার হিসেবে ছিলেন, এই সব কিছু থেকে বিচ্যুতি ঘটেছে উনার, এবং উনার এই বিচ্যুতিটুকু তিনি নিজেই স্বীকার করে নিলেন প্রকারান্তরে। মেজর আক্তার স্বীকার করে নিয়েছেন, উনি বলছেন আমাকে যদি বিএনপি ডাকে প্রধানমন্ত্রিত্ব দেয়, আবার ডক্টর মোশাররফের উপরে রাখছেন। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বেসিক্যালি একজন পলিটিশিয়ানের যে আদর্শগত দিক সেখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমি এই ব্যাপারে স্যারের ব্যক্তিগত মিশন নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। আমার মনে হয় নেক্সট সেগমেন্টে আপনি যদি এই আমরা অন্য বিষয় নিয়ে আসেন, এগুলো নিয়ে অন্য বিষয় নিয়ে আসছি। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে তার নিজের রাজনৈতিক অবস্থান এবং তার বিগত অতীত রাজনৈতিক একটি কনফ্লিক্টিং একটা অবস্থাতে আছে, তা আপনি এখনো পর্যন্ত এটাকে চূড়ান্ত ভাবে কোনো কিছু বলতে চাচ্ছেন না, বা আপনি কনফিউজড। কতটুকু কনফিউজ জনাব সিনিয়র সাইদ? জনাব মেজর আক্তার কিন্তু একদম পুরোপুরি সেই 1971 সালে মুক্তিযুদ্ধের বিষয়ে জামাত ইসলামের ভূমিকাকে নিয়ে তিনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তার অবস্থানকে স্পষ্ট করে, এবং তিনি বিশেষ করে বলেছেন যে জামাত ইসলাম বাংলাদেশের পক্ষের শক্তি। এটি বড় একটা স্টেটমেন্ট একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে, এবং বিশেষ করে বিএনপি নেতা হিসেবে, যে বিএনপি এখন মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাত ইসলামের বিপরীতে খুব শক্তভাবে রাজনীতি করছে। আপনার কাছে শুনতে চাই, এরপর যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ বলছেন উনি, যে ন্যারেটিভগুলি তো করা হয়েছিল সবই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল, অনেক কথাই বলেছে। আপনার কাছে শুনতে চাই জনাব ডক্টর সিনেমা সাইদ, প্লিজ। আমি খুব ধৈর্য সহকারে আক্তার ভাই এবং সিদ্দিক ভাইয়ের কথা শুনলাম, দুজনে আমার খুব প্রিয়। এখন প্রসঙ্গ হচ্ছে মেজর আক্তার মুক্তিযুদ্ধের একটা নক্ষত্র বলতে পারেন। উনি যুদ্ধ করেছেন, ময়দানে ছিলেন, এবং কাদের বিরুদ্ধে করেছেন? পাকিস্তান আর্মি। নিঃসন্দেহে দেশের ভিতরে কার সাথে করেছেন? দেশে কেমন কে ছিল যে পাকিস্তানি আর্মির পক্ষ হয়ে এগুলি প্রতিহত করতেছে, তাদেরকে সহযোগিতা করেছে, কোলাবরেটর করেছে। এবং যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোলাবরেটর একটা করলেন, দালাল আইন, ও একটা কেন করলেন? কারণ ছিল এখানে দেশের ভিতরে একটা শক্তি ছিল যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করছে, সহযোগিতা করছে তারা। এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক ট্রুথ, এটা বলার কিছু নাই। কিন্তু সেটা জামাত ইসলাম হোক, নেজাম ইসলাম হোক, বা যেটি হোক, মুসলিম লীগ হোক, তারা শান্তি কমিটি করেছিল। শান্তি কমিটি তো বাঙালি, এই দেশের লোক তারা। এই দেশের যে অংশটা মুক্তিযুদ্ধের সময় একটা বিশ্বাস তাদের ছিল। আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, যুদ্ধের সময় কিন্তু পক্ষ বিপক্ষ থাকতে পারে। আপনার বিশ্বাস অখণ্ড পাকিস্তান, আমার বিশ্বাস না, আমি স্বাধীন বাংলাদেশ চাই। যুদ্ধের পরে কিন্তু যখন দেখা গেল সবাই মেনে নিয়েছে, তখন কিন্তু আপনি ওই পয়েন্ট আর জিততে পারবেন না। কিন্তু ফাইটটা হবে কিন্তু যুদ্ধের আগ পর্যন্ত। পরাজিত হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি বলতে পারবেন আপনি দেশে কেউ না, আপনি দেশে দিতে অবশ্য। এইখানে কিন্তু একটা প্রসঙ্গে এসে যায়, একটা ন্যারেটিভ কিন্তু এখানে মুক্তিযুদ্ধের পরে, বিশেষ করে আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করেছিল, এই ন্যারেটিভটা কিন্তু সঠিক ছিল না। এটা ছিল গোজামিল ন্যারেটিভ। আমি বলেছি যারা বিরোধিতা করেছিল তাদের শাস্তি হবে, এবং তার শাস্তি পেয়েছে, কেউ পেয়েছে কেউ পায় নাই, বিভিন্ন কারণ ছিল এখানে। এই জায়গাটা কিন্তু আক্তার ভাই একমত হতে হবে। দ্বিমতটা কোথায় আপনার? দ্বিমতটা হচ্ছে ৭৭ সালে যখন নতুন আইন হলো রাজনৈতিক দল গঠনের, আওয়ামী লীগ বাকশাল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ করলো, অর্থাৎ আওয়ামী লীগ ছিল না, আবার আওয়ামী লীগের জন্ম হলো, পুনর্জন্ম হলো। কিন্তু কার হাতে হলো? মালিক উকিল বা যারা ছিল তারা। বিএনপির জন্ম হলো। লক্ষ্য রাখবেন কিন্তু জাসদ রিভাইভ হয়ে গেল, অসংখ্য মুসলিম দল চলে আসলো এখানে, এবং নির্বাচন করলো। মাওলানা আব্বাস, মাওলানা আব্দুর রহিম, তারা সংসদে চলে গেল। তো আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন। এই যে ব্যাপারগুলি দেখেন, তারা কিন্তু এটা বলেছে আমরা বিশ্বাস করি বলেই তো নির্বাচন করতেছি। আমি তো এটা বলি নাই যে পাকিস্তানের প্রতি বিশ্বাস আছে, আমরা অখণ্ড পাকিস্তান, নির্বাচন করবো কেন? আমি যখন শপথ নিয়েছি এমপির, আমি তো বাংলাদেশের জন্য নিয়েছি। তো এগুলো নিয়ে বিতর্ক নেই। কিন্তু বিতর্কটা হচ্ছে আমরা মৌলিক জায়গাতে সরে গেছিলাম। কিন্তু যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন একটা সময়, কিন্তু যে যুদ্ধের পরে পক্ষ বিপক্ষ থাকে না। কিন্তু তবে যারা লুটতরাজ করেছে নারীর, তাদের ভিন্ন কথা, এটা সত্য কথা। কিন্তু এখন আসে, এখন জামাত ইসলাম কথা হচ্ছে কেন? জামাত ইসলামের উপর এবং দেখেন, আমি 10,000 টকশো করেছি, কিন্তু তার মধ্যে বিগত দিনে 300-400 টকশো করেছি জামাত ইসলাম কেন্দ্র করে। আমি কিন্তু একটা কথা জোর দিয়ে সবাইকে বলেছি, এই জামাত কোন জামাত ইসলাম? জিয়াউর রহমান হাতে যে জামাত ইসলাম জন্ম হলো, সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম। হ্যাঁ, ওখানে কারা ছিল? ওখানে যারা ছিল তাদের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক ছিল একটা, এবং তাদের বিরোধিতার সম্পর্ক ছিল একটা, তারা ছিলেন। কিন্তু একটা সময় পরে কিন্তু তারাও মেনে নিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে আমার জন্ম। এবং গোলাম আজম কিন্তু নাগরিকত্ব পেলেন কিন্তু জন্মগতভাবেই। সুপ্রিম কোর্টের
কোর্টের মাধ্যমে তিনি পেলেন। তো এখানেও দেখেন সমস্যা কিন্তু একটাই, কিন্তু আপনি কি আপনার বিশ্বাসে সরে আসতে পারছেন? সমস্যাটা ওইখানে কিন্তু আপনি যুদ্ধের আগে যাই করছেন, যুদ্ধের পরে আপনি কি সেই দর্শন থেকে বেরিয়ে আসতে পারছেন? কাগজে কলমে আপনি যাই লেখেন, বাস্তবে আপনি কি করতেছেন? বাস্তবে যেটা করেছেন সেটা কিন্তু ন্যারেটিভটা ভিন্ন হয়ে যায়। মুক্তিযুদ্ধ যারা করেছে, জামাত ইসলামের সাথে কতজন আছে বলুন তো? জামাত বলে আমাদের সাথেও আছে। কতজন আছে? এখন আক্তার ভাইকে বের করতে হবে। মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল থেকে বাইরে থেকে কতজন মুক্তিযুদ্ধ এখানে আছে? থাকতে পারে, আমরা জানি না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যে জামাত ইসলামের কথাবার্তা হচ্ছে, এই জামাত ইসলামের 99.99 হচ্ছে বাংলাদেশের নাগরিক। যুদ্ধের সময় যার বয়স ১০ ছিল, এখন তার বয়স ৬২ বছর, ১৫ ছিল। সে কিন্তু রাজা খান আল বদর না কিন্তু। এখানেও কিন্তু দেখা হচ্ছে যে এত সংকটের ভিতর দিয়েও কিন্তু এই দলটা আসলো, আবার ভাঙলো, আবার গড়ল। এই যে ভাঙা করার ভিতর দিয়ে দলটা আসলো, এখন যদি বলেন আদর্শিক কথা বলে, যদি আমি তো স্পষ্ট ভাষা বলতে চাই, এই পর্যন্ত বাংলা যত দল সৃষ্টি হয়েছে, যেভাবে যান না কেন, কমিউনিস্ট পার্টি পারেনি, বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু জামাত ইসলাম কিন্তু ক্যাডার ভিতরে রাজনীতি প্রমাণ করছে, আমার এখানে যারা আছে সৎ লোকের সংখ্যা আমার এখানে বেশি, কমিটেডের সংখ্যা আমার এখানে বেশি, আদর্শ থেকে এখানে বেশি। এগুলো হিসাব করতে হবে কিন্তু আপনাকে। আমি জামাত বলে কথা নাই, একটা দল তার ভিতরে এই জিনিসগুলো অর্জন করেছে। এটা মতবাদের বাইরে চলে যায়, সে অর্জন করেছে। কিন্তু এই জিনিসটা অনেক ডিস্ট্রাকশন করছে। কিন্তু এখন কিন্তু কেউ বলবে না আপনি আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। না, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আওয়ামী লীগ করেছে, এবং আওয়ামী লীগ তো জিয়াউর রহমানকে রাজাকার বানিয়ে দিয়েছে, জিয়াউর রাজা বানিয়ে দিয়েছে। তো সেই আওয়ামী লীগের কথা বলতে চাই না। কিন্তু এখন আক্তার ভাই যেহেতু জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বললেন সিদ্ধান্ত নিজে নিয়েছেন, যেহেতু নিয়েছেন, আমি আক্তার ভাইকে বলবো, আপনার একটা দিক ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারছেন। কিন্তু জামাত ইসলামের সবচেয়ে বড় সাকসেস এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে পেয়ে যাওয়া। কারণ এখন আপনি যে ন্যারেটিভ দিবেন জামাতের পক্ষে, এটা মুক্তিযোদ্ধা আক্তার দিচ্ছে কিন্তু। এবং আপনি যে কথাগুলি বললেন, কথাগুলো কিন্তু সবই সত্য, নতুন আঙ্গিকে। প্রসঙ্গ হচ্ছে এখানে ইতিহাসটা দেখতে হতো। আমি বলছি না পিতার জন্য পুত্র, পুত্রের জন্য নাতি দায়ী না, তা বলি না। আমি বলি নাই মুক্তিযুদ্ধের সন্তান তার নাতি স্কলারশিপ পাবে, আমি বলি নাই। কিন্তু আমি বলি নাই মুক্তিযুদ্ধ করেছিল, বিরোধিতা করেছিল, তার নাতিরা বাংলাদেশে বিতাড়িত হয়ে যাবে, আমি বলি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভুল তারা করেছে, ভুল তারাও করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই দলটি আন্ডারগ্রাউন্ড না। কিন্তু এই দল কিন্তু সংসদে গিয়েছে, ওই ৭৯ সালেও গিয়েছিল, ২০টা সিট পেয়েছিল। খেয়াল করেন। কিন্তু এই দল কিন্তু এই দল ৯১ গিয়েছিল, ৯৬ গিয়েছিল, ২০০৭ গিয়েছিল। অর্থাৎ কম বেশি তারা সংসদে যেতে পেরেছে, এবং তারা ভোটে কিন্তু তারা ছিল, জয়েন করেছিল। কাজে যে বা যারা বলার চেষ্টা করে জামাত আন্ডারগ্রাউন্ড, তারা আন্ডারগ্রাউন্ড অর্থই বুঝে না। তারা ওভারগ্রাউন্ডে কি, জামাত স্পষ্ট একটা প্রকাশ্য দল, এবং ইদানিং কিন্তু তারা বলতেছে জামাতের লিবারেল পার্টি। খেয়াল করেন এই কথাটা কেন আসতেছে। এই জামাত গোলাম আজম জামাত এক জিনিস না, কিন্তু একটু পার্থক্য হয়ে গেছে। কিন্তু কথা কাজে কর্মে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন কায়েম করা, বাস্তবায়ন করা, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এই জামাত কিন্তু আফগানিস্তানের জামাত না, তালেবান না। এই জামাতের সাথে পশ্চিমে বিশেষ যোগাযোগ আছে, মধ্যপ্রাচ্য সব থাকবে। কারণ এই জামাত চেষ্টা করতেছে নতুন প্রজন্মকে সাথে নিয়ে, যুগের চাহিদার সাথে সায়েন্স টেকনোলজি এই যে উন্নতি, এর সাথে বিজ্ঞানের উন্নতি, ইসলামের সমন্বয় সাধনটা কি করা যাবে। এখন তো তারা এই কথা বলতেছে না যে মহিলা হলে কিন্তু লম্বা ঘুমটা দিতে হবে, বলে তারা পর্দা সম্পর্কে ব্যাখ্যা আছে, তাদের নারী অধিকার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। তারা এমন ব্যাখ্যা দিয়েছে জামাতের আমি তো অবাক হয়ে গেছি। এই ব্যাখ্যা পৃথিবীতে কেউ দিতে পারে পর্যন্ত, নট এ সিঙ্গেল পার্সন। উনি দিয়েছে নারীর কর্তব্য দায়িত্ব, তার স্বাধীনতা, তার কর্মস্থান দিয়েছে। কিন্তু সে বলেছে এগুলি যদি তাদের মুখের কথা না হয়, বাস্তবের কথা হয়, এগুলি হচ্ছে জামাত হচ্ছে বর্তমান শতাব্দীর সাথে সংমিশ্রণ। এই জামাত সে ব্যস্ত না, সংমিশ্রণ করতে হবে এখানে। কাজে এখন যদি আপনি বলেন যে জামাত ইসলাম মানে মুক্তিযুদ্ধ, না না, আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা না। এই আওয়ামী লীগের লোক যে লুটপাট করছে, কিন্তু মুক্তিযুদ্ধের উপর তারাও কিন্তু লোক মারছে, কিন্তু মারছে, সবাই জানে। সুতরাং অপকর্ম কে কখন করবে এটা তার দায়িত্ব। দলও তো পার্থক্য করেছে, এই রক্ষী বাহিনী তারাই তৈরি করেছিল, তো করেছে। তো আপনাকে বুঝতে হবে দিরা অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে, কিন্তু বিএনপির হাতে মারা গেছে। কিন্তু ১৯টা কু হয়েছিল, কিন্তু অনেক অফিসার মারা গেছে। এখানে বিভিন্ন কারণ ছিল, আপনি বলতে পারেন কারণ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এগুলি ঘটছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো
এই জামাত ইসলাম তাহলে আমি শেষ প্রশ্ন করি জনাব ডক্টর সিনহা এম সাইদ, অনেকক্ষণ কথা বলেছেন, আমি দ্বিতীয় পর্যায়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তাহলে এই মুহূর্তে জামাতকে যে আবারও বলতে কি সবসময় হয়ে আসছে, এখন আবারও আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের অভিযোগে জামাতকে অভিযুক্ত করা হচ্ছে, সেটি হলো যে তার মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি তাদেরকে কোনোভাবেই ভোটে সেই দৃষ্টিতে দেখার বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের প্রতি পুরোপুরি পরিবর্তন করতে হবে, তারা সেই শক্তি যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল। এটিকে কি আপনি শুধু নিছক রাজনৈতিক হিসেবে দেখছেন, নাকি আসলেই তারা মিন করছে বা এখন নতুন করিয়ে করছে? এখানে কিছু সত্যতা আছে আর কিছু ন্যারেটিভ আছে। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু আপনার যেভাবে কথা বলা হচ্ছে জামাত সম্পর্কে, জামাত তো এত খারাপ, কিন্তু এখন তাকান তো, মানুষ যদি তাকে পছন্দ করে, মানুষ যদি তার ভোট দেয়, তা আপনি কি করবেন? যারা ভোট দিচ্ছে তারা ভুল করছে, তাহলে তো সংসদ অনেকেই ভুল করছে। এদিকে যায় না। কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে, খেয়াল করে, কিন্তু এই যে ছাত্র নির্বাচন করলো, জেনজি বলতেছেন ভুল করছে তারা না, এটা যোগের চাহিদা বুঝতে হবে কিন্তু আপনাকে। আমি কিন্তু তাকে অতীত দিয়ে টার্ন না করেই ভালো। আমি দেখবো হয় না। যেমন ধরেন সিদ্দিক ভাই এখানে আসেন, জিয়াউর রহমানের বিএনপি আর এই বিএনপিকে এক না, জিয়া ইজ জিয়া। এখন যত বড় তারেক যে হোক না কেন, জিয়ার মডেলের কাছাকাছি হতে পারে সে, জিয়া হবে না তো। খালেদা জিয়াও জিয়া না তো, জিয়া হচ্ছে একটা আদর্শের প্রতীক। না, কেউ তো কারো মতো শতভাগ হতে পারে না। এই বর্তমান আওয়ামী লীগ কি সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ? কোনোভাবেই না। সুতরাং পরিবর্তন তো হবেই। জিয়ার গঠন, বিএনপির জন্ম, এটা আমাদের সামনে হয়েছে। এটা আমাদের সামনে তো এটা হলো। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন, আমাদের তো অবুঝ ছিলাম না তো। আমি বলছি ভুল ত্রুটি সবারই ছিল, আওয়ামী লীগের ছিল, বিএনপির ছিল, জামাতের ছিল।